ওয়ালাইকুম। হাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম তোমাদের আরেকটি ক্লাস নিয়ে জাবেদা সংক্রান্ত ধারাবাহিক আলোচনার মধ্যে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঋণ সংক্রান্ত জাবেদা। ঋণ সংক্রান্ত জাবেদা, ঋণ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ঋণ আমরা গ্রহণ করি, আর একটা হচ্ছে ঋণ আমরা প্রদান করি। আজকে আমরা ঋণ গ্রহণ এবং প্রদান, এবং ঋণের সাথে দুই ধরনের বিষয় জড়িত আছে। ঋণের সুদ আমরা প্রদান করি এবং ঋণের সুদ আমরা গ্রহণ করি। আজকে ঋণ সংক্রান্ত বিস্তারিত তথ্য আমরা এখানে আলোচনা করব। তোমরা যদি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করো, আশা করি তোমাদের ঋণ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে এর পরবর্তীতে আর সমস্যার সম্মুখীন হতে হবে না। চলো আমরা সমস্যাগুলো নিয়ে এবার আলোচনা করি। প্রথমে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ঋণ সংক্রান্ত জাবেদার মধ্যে প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ঋণ গ্রহণ করলে। ঋণ গ্রহণ করা মানে হচ্ছে আমি কারো থেকে টাকা ধার করব বা ঋণ নিব। এখন ঋণ মানে বলতে বোঝাচ্ছে টাকা নেওয়া। তাহলে এটার জন্য একটি ফিক্সড জাবেদা বা যেভাবেই বলুক না কোনো একটি জাবেদা হবে। সেজন্য আমরা নগদান হিসাবকে আমরা ডেবিট করব এবং ঋণ হিসাবকে ক্রেডিট করব। এটা হচ্ছে আমাদের একদম ফিক্সড জাবেদা। এবার এই যে ঋণ আমরা গ্রহণ করলাম, ঋণ গ্রহণ করলে নগদানকে ডেবিট করতে এবং ঋণ হিসাবকে ক্রেডিট করতে হয়। এবার ঋণের সাথে আমাদের সুদ জড়িত, যদি আমরা এবার সুদের কথাটা বলি, ঋণের সুদ তিন ভাবে প্রদান করা হয়। কয়ভাবে প্রদান করা হয়? তিন ভাবে। আচ্ছা, ঋণ যেহেতু ক্রেডিট, এই ঋণের সুদটা করতে হবে ডেবিট। এটা একটু আমাকে মনে রাখতে হবে, যে এন্ট্রি ক্রেডিট হয় তার সুদ হয় ডেবিট, আর যে এন্ট্রি ডেবিট হয় তার সুদ হয় ক্রেডিট। এটি বিপরীত ভাবে হয়, তাহলে আমাকে একটু মনে রাখতে হবে। তাহলে ঋণের সুদ যখন আমরা নগদে প্রদান করব, তখন ঋণের সুদকে আমরা কি করব? ডেবিট করব, এবং নগদে প্রদানের কারণে নগদান হিসাবকে আমরা কি করব? ক্রেডিট করব। ঋণের সুদ যদি আমরা চেকে প্রদান করি, তাহলে দেখো ঋণের সুদকে আমাদের ডেবিট করতে হবে, এবং চেকে প্রদান করেছে বিধায় তাকে ব্যাংক হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। 3 নম্বর যে সমস্যাটা, বকেয়া হলে, ঋণের সুদ যদি আমাদের বকেয়া থাকে, তাহলে ঋণের সুদকে ডেবিট করতে হবে এবং বকেয়া ঋণের সুদ হিসাবকে ক্রেডিট করতে হবে। তাহলে এক্ষেত্রে একটু খেয়াল করো, যখন আমরা ঋণ গ্রহণ করব, তখন ঋণের সুদকে সর্ব অবস্থায় কি করতে হবে? ডেবিট করতে হবে, কারণ ঋণের সুদ হচ্ছে আমাদের জন্য ব্যয়। আচ্ছা, এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঋণ গ্রহণ করলে। যখন আমরা ঋণ প্রদান করব, তখন জাবেদাটা বিপরীত হবে। ঋণ হিসাবকে ডেবিট করতে হবে এবং নগদান হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। ঋণ গ্রহণ করলে আমরা করেছিলাম নগদান হিসাবকে ডেবিট করেছিলাম, এবং ঋণ হিসাবকে আমরা কি করছি? ক্রেডিট করছি। বাট ঋণ যখন আমরা প্রদান করব, তখন আমাকে বিপরীত ভাবে করতে হবে। ঋণ হিসাবকে ডেবিট করতে হবে এবং নগদান হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এবার ঋণ যেহেতু এখানে ডেবিট, তাহলে ঋণের সুদগুলো হবে আমাদের জন্য কি? ক্রেডিট। মনে রাখতে হবে, ঋণ গ্রহণ করলেও সুদ দিতে হয়, ঋণ প্রদান করলেও কি করতে হয়? সুদ পাওয়া যায়। ঋণ গ্রহণ করলে সুদ আমরা দেই, আর ঋণ প্রদান করলে আমরা সুদ পাই। তাহলে ঋণ যেহেতু ডেবিট, তাহলে ঋণের সুদ হয়ে যাবে কি? ক্রেডিট। এবার সুদ আমরা কিভাবে পাবো? নগদে গ্রহণ করলে। ওখানে বলা ছিল নগদে দেওয়া হলো, আর এখানে বলা হচ্ছে গ্রহণ করা হলো। তাহলে যখন আমরা গ্রহণ করবো, নগদে বলা আছে নগদান হিসাবকে আমরা ডেবিট করব, এবং ঋণের সুদ হিসাবকে আমরা কি করব? ক্রেডিট করব। চেকে যদি আমরা গ্রহণ করি, তখন জাবেদা করতে হবে ব্যাংক হিসাব ডেবিট এবং ঋণের সুদ ক্রেডিট। এই বিষয়টা আমরা আলোচনা আগে থেকেই করে এসেছি। চেক থাকলে ব্যাংক হবে, নগদ থাকলে নগদান হবে। এই বিষয়টা আমরা ইতিপূর্বেই জেনে এসেছি। এবার যদি বকেয়া থাকে, তখন বকেয়া ঋণের সুদ হিসাবকে আমাদের ডেবিট করতে হবে এবং ঋণের সুদ হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তবে তোমাদের মনে রাখার সাথে আমি একটি ছোট্ট ট্রিক্স বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যদি ঋণ গ্রহণ সংক্রান্ত তথ্যটা ভালো করে আয়ত্ত করো, তাহলে ঋণ প্রদান সংক্রান্ত তথ্যটা ঠিক তার বিপরীত। আর যদি তোমরা ঋণ প্রদান সংক্রান্ত তথ্যটা ভালো করে আয়ত্ত করো, তাহলে ঋণ গ্রহণ সংক্রান্ত তথ্যটা সম্পূর্ণ বিপরীত। আশা করি তোমরা খুব সহজেই একটু যদি অনুশীলন করো, খুব সহজেই বুঝতে পারবে। চলো এবার আমরা ঋণ গ্রহণ এবং ঋণ প্রদান সংক্রান্ত যে সমস্যা আছে তা নিয়ে কিছু সমস্যা নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ঋণ সংক্রান্ত কিছু জাবেদা আমরা এখানে সমস্যা তুলে ধরেছি। আমরা মোট 10টি সমস্যা এখানে নিয়ে এসেছি। আশা করি এই 10টি সমস্যা যদি তুমি সমাধান করতে পারো, খুব সহজেই তুমি ঋণ সংক্রান্ত যে সমস্ত জাবেদা বা যে সমস্যা তোমার প্রশ্নে থাকতে পারে, খুব সহজেই তুমি সমাধান করতে পারবে। চলো কথা না বাড়িয়ে আমরা এগুলো আলোচনা শুরু করি। প্রথমে যে প্রশ্নটা বলা আছে, জনতা ব্যাংক হতে 25,000 টাকা ঋণ গ্রহণ। তাহলে এখানে প্রশ্নের মধ্যে একটু খেয়াল করো, এখানে ঋণ গ্রহণ করেছি। যখন আমি ঋণ গ্রহণ করি, তখন নগদান হিসাবকে ডেবিট করতে হয় এবং ঋণ হিসাবকে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তবে প্রশ্নে এখানে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে, এখানে জনতা ব্যাংক বলেছে। যদি তুমি চাও ঋণ হিসাব লিখতে পারো, অথবা জনতা ব্যাংক ঋণ হিসাব লিখতে পারো, বা শুধু ব্যাংক ঋণও লিখতে পারো। যেভাবে লিখো জাবেদাটি সঠিক হবে। যদি আমরা 2 নম্বর সমস্যার দিকে যাই, 10% হারে ব্যাংক হতে ঋণ গ্রহণ।
তাহলে এখানে খেয়াল করো, ঋণ গ্রহণ করেছি, সেক্ষেত্রে নগদান হিসাবকে ডেবিট করতে হবে, ঋণ হিসাবকে ক্রেডিট করব বা ব্যাংক ঋণকে ক্রেডিট করব। তবে এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে, এখানে 10% একটা বিষয় বলা আছে। আসলে এই 10% যদি থাকে, এই পার্সেন্টেজের কোনো ক্যালকুলেশন তোমাকে করতে হবে না জাবেদার মধ্যে, তাহলে এটি নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তাহলে আমরা এই 10%-এর কোনো কাজ করব না। 3 নম্বর যে সমস্যাটা, সেক্ষেত্রে খেয়াল করো, লেখা আছে ঋণের সুদ প্রদেয় হলো। আচ্ছা, এখানে প্রদেয় মানে হচ্ছে বকেয়া। প্রদেয় মানে কি? বকেয়া। একটু মনে রাখতে হবে, বকেয়ার 2-3টা সমর্থক শব্দ আছে, এগুলো একটু জেনে নিবা। তাহলে ঋণের সুদ যদি বকেয়া থাকে, তুমি প্রশ্নটা দিকে একটু খেয়াল করো, এখানে স্পষ্ট করে বলা নাই ঋণ কি গ্রহণ করা হলো নাকি ঋণ প্রদান করা হলো। যদি এভাবে বলা না থাকে নির্দিষ্ট করে, সাধারণত এটা ঋণ গ্রহণকে বোঝায়। তাহলে ঋণের সুদ যদি বকেয়া থাকে, তাহলে আমাদের জাবেদা হচ্ছে ঋণের সুদ ডেবিট আর বকেয়া ঋণের সুদ ক্রেডিট। 4 নম্বর যে সমস্যাটা, সেক্ষেত্রে দেখো 4 নম্বর সমস্যার মধ্যে লেখা আছে ঋণের সুদ নগদে পরিশোধ করা হলো। এই যে খেয়াল করো, এখানে বলা আছে নগদে পরিশোধ। আমরা কি পরিশোধ করি? আমরা যদি কারো থেকে ঋণ নেই, তখন আমরা পরিশোধ করি, তার মানে এটা হচ্ছে ঋণ গ্রহণ করছি, তার বিপরীতে আমরা ঋণের সুদ প্রদান করতেছি। তাহলে ঋণের সুদকে আমার ডেবিট করতে হবে, আর নগদে পরিশোধ করেছি বিদায় নগদান হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। 5 নম্বর যে সমস্যাটা, সেখানে বলা আছে ঋণের সুদ চেকে পরিশোধ করা হলো। আবার খেয়াল করো, এখানে যেহেতু পরিশোধ বলা আছে, তাহলে ঋণের সুদকে ডেবিট করতে হবে, আর চেকের কারণে ব্যাংক হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। আশা করি বুঝতে পারছো। 6 নম্বর যে সমস্যাটা, 6 নম্বর সমস্যার মধ্যে প্রশ্নে বলা আছে শামীমকে 15,000 টাকা ঋণ দেওয়া হলো। তাহলে খেয়াল করো, এখানে বলছে ঋণ দেওয়া হলো, আর 1 নম্বর যে সমস্যাটা, সেখানে বলছিল ঋণ গ্রহণ করা হলো। তাহলে দেওয়া হলো এবং গ্রহণ করা হলো, আশা করি পার্থক্যটা বুঝতে পারছো। যখন দেওয়া হলো, তখন নগদান হিসাবকে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। আর তুমি কাকে ঋণ দিছো? শামীমকে। তো সেক্ষেত্রে তুমি শামীমকে ডেবিট করতে পারো, অথবা প্রদত্ত ঋণ বা ঋণ হিসাবকে কি করতে পারো? ডেবিট করতে পারো। তাহলে আমরা যদি জাবেদাটা তোমাদের বোঝার জন্য আবার বলি, তাহলে ঋণ হিসাব ডেবিট আর নগদান হিসাবকে আমরা কি করব? ক্রেডিট করব। 7 নম্বর যে সমস্যাটা, সেখানে বলা আছে 5% হারে জিএস কমকে ঋণ প্রদান করা হলো। আবার খেয়াল করে, এখানে ঋণ প্রদান করছে এবং কাকে দিছে? জিএস কে। তাহলে জিএস ডেবিট অথবা ঋণ হিসাবকে আমরা ডেবিট করতে পারি, এবং নগদান হিসাবকে আমরা কি করব? ক্রেডিট করব। তবে এখানে যে 5% বলা আছে, এটা আগে আমরা আলোচনা করছিলাম, এই 10%-এর মতো 5%-এর মধ্যে কোনো ক্যালকুলেশন করতে হবে না। 8 নম্বর যে সমস্যাটা আমরা দেখছি, প্রদত্ত ঋণের সুদ বকেয়া আছে। তাহলে খেয়াল করো, এখানে একটা প্রদত্ত শব্দ উল্লেখ আছে, আর এখানে যখন আমরা 3 নম্বর সমস্যাটা নিয়ে আলোচনা করেছিলাম, তখন কিন্তু প্রদত্ত বলা নেই। যখন প্রদত্ত শব্দটা বলা না থাকবে, তখন মনে করতে হবে এটা ঋণ গ্রহণ, আর যখন প্রদত্ত শব্দটা বলা থাকবে, তখন আমাকে মনে করতে হবে এটা ঋণ প্রদান। সেক্ষেত্রে ঋণ প্রদান যখন করি, তখন সুদ যেটা পাই সেটা আমার জন্য আয়। এই জন্য ঋণের সুদকে করতে হয় ক্রেডিট, এবং প্রদত্ত ঋণের সুদ যেহেতু বকেয়া আছে, বকেয়া ঋণের সুদকে কি করতে হয়? ডেবিট করতে হয়। 9 নম্বর যে সমস্যাটা, প্রদত্ত ঋণের সুদ নগদে পাওয়া গেল। খেয়াল করো, আবার একইভাবে প্রদত্ত শব্দটি উল্লেখ আছে এবং কিভাবে পাওয়া গেছে? নগদে। তাহলে নগদান হিসাবকে আমার ডেবিট করতে হবে, এবং প্রদত্ত ঋণের সুদ বা ঋণের সুদ হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। 10 নম্বর যে সমস্যাটা, 10 নম্বর সমস্যার মধ্যে বলা আছে প্রদত্ত ঋণের সুদ চেকের মাধ্যমে পাওয়া গেল। তাহলে আবার যেহেতু পেয়েছি, কোন মাধ্যমে পেয়েছি? চেকের মাধ্যমে। তাহলে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে, এবং ঋণের সুদকে বা প্রদত্ত ঋণের সুদকে আমাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এখানে যে 10টি সমস্যা তোমাদের সাথে আলোচনা করলাম, এই 10টি সমস্যা যদি তোমরা বুঝতে পারো, আশা করছি জাবেদা, ঋণ সংক্রান্ত জাবেদা নিয়ে তোমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। চলো ঝটপট করে তোমরা এবার সমস্যাগুলো খাতায় লিপিবদ্ধ করে ফেলো। আমরা এবার কি করব? গতানুগতিক ভাবে উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এবার উত্তরগুলো মিলিয়ে নিবে। তবে আমরা প্রথমে 5টি সমস্যার সমাধান দিব, তোমরা মিলিয়ে নিবে। এর পরবর্তীতে আবার 6 থেকে 10 পর্যন্ত পরবর্তী 5টি সমস্যার সমাধান দিব, সেগুলো মিলিয়ে নিবে। চলো আমরা একটু সমস্যাগুলোর সমাধান দেখে আসি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ঋণ সংক্রান্ত জাবেদার সমস্যার সমাধানে আমরা প্রথমে 1 থেকে 5 পর্যন্ত সমস্যাগুলো সমাধান দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করা যে জাবেদাগুলো আছে, তার সাথে তোমরা মিলিয়ে নাও। কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করবে, আমরা অবশ্যই দ্রুত তোমাদের সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চলো এবার আমরা 6 থেকে 10 পর্যন্ত জাবেদাগুলোর সমস্যার সমাধানটা দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য 6 থেকে 10 পর্যন্ত যে জাবেদা সংক্রান্ত সমস্যাগুলো আছে, সেগুলো তুলে ধরা হলো। আশা করছি তোমরা উত্তরগুলো মিলিয়ে নিয়েছো, এবং যদি কোনো সমস্যা থাকে, আবারও বলছি, তোমরা আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করবে। আমরা যত দ্রুত সম্ভব তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।